নমস্কার সবাইকে। রিসেন্টলি আপনি শুনেছেন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং গুজরাটে গিয়ে একটা স্পিচ দেওয়ার সময় বলেছেন পাকিস্তান সার্কিটের সামনে মিলিটারি বিল্ড আপ করে যাচ্ছে, নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে যাচ্ছে। তাই ওয়ার্নিং দিয়েছেন পাকিস্তান যদি আবার সেই 1965 মতন করে সাহস দেখায় তাহলে এবার শুধু লাহোর না, সোজা করাচি অব্দি ভারত পৌঁছে যাবে। কারণ ভুলে যাওয়া উচিত না, সার্কিট হয়ে সোজা রাস্তা যায় পাকিস্তানের করাচি অব্দি। সো কি এই সার্কিট আর 1965-তেও বা পাকিস্তান কি এমন ভাবে সাহস দেখিয়েছিল, চলুন ডিটেলসে জেনে নেওয়া যাক। সবার প্রথমে তো ম্যাপে দেখুন, এই হলো আমাদের ভারত, এখানে হলো ভুজ, যেখানে গিয়ে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এই স্পিচটা দিয়েছে। তার পাশেই হলো এই ইন্টারন্যাশনাল বর্ডার ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে। এই ইন্টারন্যাশনাল বর্ডারের এই মাঝখানে রয়েছে এই সার্কিট। সার্কিট মানে হলো একটা খাল। অ্যাকচুয়ালি যেমনটা আপনি জানেন, ওয়ার্ল্ডে বেশ অনেক রকমের ওয়াটার বডি রয়েছে। এক হলো গালফ, আর এটা বে, আর এই হলো ক্রিক। গালফ মানে হলো যার মুখটা একটু সরু টাইপের হয়। বে মানে হলো মুখটা বেশ খোলা, বে অফ বেঙ্গল যেরকম। ক্রিকের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো একবারে সরু খালের মতো। মানে সার্ক্রিক হলো জাস্ট একটা খাল, একটা জলাভূমির মতো। কোনো নদীর জলে সেখানে মেলে না, সমুদ্রের জলে এটা ভরে থাকে। মনসুনের সিজনে পুরো জলে ভরে যায়, দিয়ে বাকি সিজনটা জাস্ট অল্প জলে ভরা থাকে, জলাভূমি যে কারণে বলে। ভারত আর পাকিস্তানের মধ্যে ইন্টারন্যাশনাল বর্ডারটাকে দেখতে গেলে এই সার্কিটের মাঝখানের এই লাইনটাকেই ভারত ইন্টারন্যাশনাল বর্ডার হিসেবে মনে করে, কিন্তু পাকিস্তান আবার মনে করে এই দিকের গ্রিন লাইনটা, মানে টোটাল সার্কিটটাকেই পাকিস্তান নিজের বলে গণনা করে। এবার দেখুন, এই ডিসপিউটটার মেইন কারণ হলো ব্রিটিশ এম্পায়ার। ব্রিটিশ যখন ভারত ছেড়ে চলে যাচ্ছিল তখন আপনি ভালো মতন করেই জানেন ভারতের বেশ কতগুলো প্রিন্সলি স্টেট ছিল, যাদের মধ্যে একটা হলো সিন্ধ, তার নিচেই হলো কচ্ছ, কচ্ছের রণ, যেটা পুরো গুজরাটের পার্ট। গুজরাট যায় ভারতের কাছে আর সিন্ধ যায় পাকিস্তানের কাছে। কিন্তু ব্যাপারটা হলো এই সিন্ধ আর কচ্ছের মধ্যে ব্রিটিশ প্রপারলি কোনো বাউন্ডারি লাইন তৈরি করে যায়নি, যার ফলে এই বিবাদ। সার্কিটের আগে নামটা ছিল বনগঙ্গা, ব্রিটিশরা এই সার্কিট নামটা দেয়। এবার দেখুন, পাকিস্তান এই শুধু সার্কিট অব্দি সীমিত ছিল না, কচ্ছের রণের বেশ অনেকটা এরিয়াকেও নিজেদের বলে ঘোষণা করত। কচ্ছের রণ যেমনটা আপনি জানেন একটা নোনা ডেজার্ট, বছরের বেশিরভাগটাই নুনে ভরা থাকে। পাকিস্তান 1965-তে অপারেশন ডেজার্ট হকের নাম করে এই কচ্ছের রণে প্রবেশ করে গিয়েছিল। এই ভারতের সোলজাররা এখানে জবাব দেওয়া শুরু করাতে বিজি হয়ে পড়লেই পাকিস্তান কাশ্মীরে আরও আরেকটা ফ্রন্ট ওপেন করে দেয় অপারেশন জিব্রাল্টার নাম দিয়ে, যার পরেই হয়েছিল ফুল স্কেল ওয়ার। ইউকে এসে যার পরে সিজ ফায়ার করিয়েছিল। এরপর এই কচ্ছের রণের ব্যাপারটা ট্রাইব্যুনালে গেলে 1968-তে প্রপার বর্ডার ড্র করা হয় কচ্ছের রণ আর পাকিস্তানের সিন্ধের মধ্যে। বাট প্রবলেমটা হলো সার্কিটের এরিয়াটা এমনি নর্মাল ছেড়ে দেওয়া হয়। কারণটা ছিল সার্কিট হলো একটা জলাভূমি, প্রপার বর্ডার লাইন ড্র করাটা এতটা সহজ ছিল না, সেই কারণেই এই এরিয়াটাকে ওভারলুক করে দেওয়া হয়। এখন পাকিস্তান এই সার্কিট নেই পড়ে আছে, সার্কিটের পুরো এলাকাটাকে নিজেদের হিসাবে ক্লেম করে, যেখানে ভারত ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী চলছে। ভারতের অনুযায়ী সার্কিট যেহেতু একটা ওয়াটার বডির মতন, তাই ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী দুটো দেশের বাউন্ডারি হলো এর মিডিল দিয়ে পাস করে, বাট পাকিস্তান সেটা মানতে নারাজ। এবার না মানার একটা ইম্পর্টেন্ট কারণ জেনে নিন। অ্যাকচুয়ালি আপনারা তো জানবেন যে ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী যে কোনো দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন হলো সেই দেশের কোস্ট থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত, মানে প্রায় 370 কিলোমিটার পর্যন্ত। এবার দুটো দেশ যদি খুবই কাছাকাছি হয় সেক্ষেত্রে এই এক্সক্লুসিভ জোনটা হয় 200 নটিক্যাল মাইলের জায়গায় দুটো দেশের মাঝ বরাবর লাইন অব্দি। এই ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী বা ভারতের ক্লেম অনুযায়ী এই লাল রেখাটাকে যদি ইন্টারন্যাশনাল বাউন্ডারি হিসেবে মানা হয় তাহলে এই পাশের এই পুরো ওয়াটার বডিটা হলো ভারতের। কিন্তু পাকিস্তানের ক্লেম অনুযায়ী এই সার্কিট যদি পুরোটাই পাকিস্তানের কাছে চলে যায়, এই গ্রিন রেখাটাকেই যদি পাকিস্তানের বাউন্ডারি হিসেবে মনে করে নেওয়া হয়, সেক্ষেত্রে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাউন্ডারি হয়ে যায় এই অবধি। মানে ভারতের বেশ অনেকটা লস, সেখানে পাকিস্তানের বেশ অনেকটা গেইন। প্লাস এক্সক্লুসিভ ইকোনমিক জোনের লাইনটা এরকম হলে ভারতের গুজরাট থেকে বেরোনোর রাস্তাটা প্রায় বলতে গেলে ব্লক হয়ে যায়। তার উপর অনেক রিপোর্টস অনুযায়ী মনে করা হয় যে সার্কিটে প্রচুর পরিমাণে ন্যাচারাল গ্যাস আর অয়েল রয়েছে। যেমনটা আপনি জানেন, গালফ এরিয়া বা ক্রিক এরিয়াতে প্রচুর পরিমাণে অয়েল আর ন্যাচারাল গ্যাস পাওয়া যায়। সার্কিটের ক্ষেত্রেও সেরকম একটা আশা করা হচ্ছে। সো সেই দিক থেকে দেখতে গেলে সার্কিট পুরোটাই পাকিস্তানের কাছে চলে গেলে পাকিস্তানের বিশাল লাভ আর ভারতের অনেকটা লস। পাকিস্তান এটাই চেষ্টা করছে। যাই হোক, যেমনটা রাজনাথ সিং বলেছেন, আবারও যদি 1965-র মতন করে পাকিস্তান সাহস দেখায় তাহলে এবার ভারত সোজা পৌঁছে যাবে করাচিতে।
কারণ এই সার্কিট থেকে করাচির ডিস্টেন্সটা হলো মাত্র 200 কিমি, যেখানে S-400 এর রেঞ্জই হলো 400 কিমি। ব্রহ্মস অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের কতটা গভীর অব্দি পৌঁছেছিল সেটা আপনারা ভালো মতো করেই জানেন।